ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় আমরা বরাবরই রাজনীতিকদের উপস্থাপন করছি তাদের পরিবারের যে কোনো একজন সদস্য বা কখনো কখনো একাধিক সদস্য সহ, এবং কেন সেটি করছি সেটি বহুবার এই অনুষ্ঠানে আমি বলেছি। সময় বাঁচাতে আজকে তার পুনরাবৃত্তি আমি করতে চাই না। আমার আজকের অতিথি বায়বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তহুরা আলী, আর ডানে যিনি রয়েছেন তিনি মায়ের পরিচয়ে পরিচিত নিঃসন্দেহে। নিজের যে গুণ, নিজের যে কাজ, তা দিয়েও তিনি গোটা দেশ জুড়ে বা এই দেশের মানুষ পৃথিবীর যেখানেই আছে সেখানেই তিনি পরিচিত। বৈবাহিক সূত্রেও তিনি সমধিক পরিচিত এবং খ্যাতিমান। আমার ডানে বসা আছেন তহুরা আলীর কন্যা মেহের আফরোজ শাওন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ঈদের শুভেচ্ছা আপনি কিভাবে জানাবেন তহুরা আলী দর্শকদের? ঈদ মোবারক। আপনারা সবাই ঈদের আনন্দ অন্য সুবিধার মতো সবার মতো অত্যন্ত ভালোভাবে ঈদ যাপন করেন, আনন্দ করুন, আনন্দের ভাগ সবার সঙ্গে বাটোয়ারা করে নিন। মেহের আফরোজ শাওন, যেই দিনটা হাতে আছে, যে ঈদটা আমরা পাচ্ছি, সেই ঈদের আনন্দটা আমরা কোনো কিছুর কারণেই যেন মাটি না করি। কারণ আমরা জানি না আজ আমাদের সাথে আমাদের প্রিয়জনেরা যারা আছেন ঈদের আনন্দে, আগামীবারের ঈদেই তারা থাকবেন কিনা। তাই কারো মনে যদি কোনো কষ্ট থাকে, সেই মনে কষ্ট না রেখে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। চমৎকার। দর্শক, কে বেশি পরিচিত, অধিক পরিচিত, বহুল পরিচিত, এই বিতর্ক এখানে খুব একটা খাটবে না। কেননা যে কোনো বাবা বা মায়ের কাছে তার সন্তান যদি তার চাইতে বেশি খ্যাতিমান হয়, তার চাইতে বেশি সফল হয়, তার চাইতে বেশি সাফল্য পায়, তাহলে বাবা মা সেক্ষেত্রে বলতে হবে সবচাইতে সফল এবং সবচাইতে গর্বিত মানুষ। আপনি কি বলেন? অবশ্যই আমার সন্তান আমাকে ছাড়িয়ে যাবে, এর চাইতে বড় অহংকার গর্বের তো আর কিছু থাকতে পারে না। আমার সন্তান আমাকে ছাড়িয়ে যাবে, এটাই তো প্রত্যেক বাবা মা চায়। শাওন, আপনার কাছে কি মনে হয়? আপনি নিজেও এখন মা। আমার কাছে মনে হয় ছাত্র এবং পুত্র এই দুজনের কাছে হাঁটতে পারাটা খুবই একটা গর্বের ব্যাপার। তো আসলে পুত্র বলা হচ্ছে, এটা সন্তান অর্থেই বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমার কাছেও তাই মনে হয় যে সন্তানের কাছে যে কোনো কিছুতে হাঁটতে পারাটা খুব আনন্দের ব্যাপার। এমনকি সিম্পল একটা লজিকেও যদি সন্তানের কাছে আমি মাঝে মধ্যে হেরে যাই, আমার 6 বছর বয়সী নিশাদের লজিকে আমি মাঝে মধ্যে হেরে যাই। হয়তো হঠাৎ বলে যে, মা তুমি তো এটা বলেছিলে, কিন্তু তুমি কেন করছো? তুমি তো বলেছিলে রাত জেগে টিভি দেখতে হয় না, তুমি কেন দেখছো? আমি আনন্দ পাই আমার সন্তানের কাছে ছোট্ট একটু যুক্তিতে হেরেও আমি খুব আনন্দ পাই। আপনার কাছে যদি শুনতে চাই যে একজন রাজনীতিকের, আপনার তো অনেক রকমের পরিচয়। আপনি একজন মেধাবী অভিনেত্রী, আপনি ভালো গান করেন, আপনি পরিচালনা করেন, আর অনেক রকমের পরিচয় আপনার আছে। আপনি ভালো ছবি আঁকতে পারেন। কিন্তু একজন রাজনীতিকের কন্যা হিসেবে আপনার কেমন লাগে, বা এই পরিচয়টা কতটা স্বাচ্ছন্দ্য বা স্বস্তিদায়ক আপনার জন্য? আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে একজন রাজনীতিবিদের কন্যা হিসেবে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমি পরিচয় দিতে হয়তো বা আনন্দ বোধ করছি না। কিন্তু আমি যেই রাজনীতিবিদের কন্যা, আমি খুব গর্বের সাথে বলি যে আমি তহুরা আলীর মেয়ে। কারণ তহুরা আলী শুধু একজন রাজনীতিবিদ নন, উনি একজন সৎ রাজনীতিবিদ, এবং উনি যে এলাকায় উনি কাজ করেন সেই এলাকার প্রতিটি মানুষ জানে। এবং আমি যখন আমার আম্মার সাথে কোনো অনুষ্ঠানে গিয়েছি, রাজনৈতিক কোনো অনুষ্ঠানে, আমি সাধারণ মানুষের চোখে ওনার প্রতি যে সম্মান দেখেছি, ওনার সম্বন্ধে যে চমৎকার কথাগুলো শুনেছি, সেগুলো শুনে আমি অবশ্যই খুবই গর্ববোধ করি আমি তহুরা আলী ওনার কন্যা সেই হিসেবে। যাওয়া হয় সেই নির্বাচনে? হ্যাঁ, আমি ওনার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রামে আগে বেশি যেতাম মানে গিয়েছি বেশ কয়েকবার। গত 2-3 বছর যাওয়া হয়নি, কিন্তু ওনার এলাকা থেকে যারা আসেন তাদের কাছ থেকেও শুনি। তো তারা আপনাকে টানে না? মানে আপনি আসুন, আমাদের কাছে আসুন, মায়ের সঙ্গে আসুন, এবং এভাবে হয়তো একদিন বলবে আপনি নিজে নেমে পড়ুন। সেরকম একটা আশা এলাকার লোকজন যে একেবারে দেখায় না তা না, মানে ওইভাবে করে কখনো আসলে চিন্তা করিনি। কিন্তু আমি গেলে খুশি হয়। শুধু রাজনীতিবিদদের কন্যা রাজনীতিতে নেমে পড়ুন সেই হিসেবে না, এমনিতে যারা বেশিরভাগ মানুষ ওই এলাকার আমাকে ছোটবেলা থেকে দেখেছে, আমি ওই এলাকারই মেয়ে, সেই হিসেবে ওরা খুশি হয়। আমি এটা ছাড়া বলা যাচ্ছে না, সেলিব্রিটি হিসেবে তো যথেষ্ট, মানে হচ্ছে কি বিষয়টা কিছুটা হ্যাঁ পরিচিত মুখ হিসেবে এলাকার লোকজন। বিষয়টা হচ্ছে আমাদের মেয়ে অনেক বেশি খুশি হয়, অনেক খুশি হয়। আমি ওর কোনো সাফল্যে যে কোনো কাজে গেলে খুব ওর কোনো শুধু দেখা না, যাওয়া না, ওর কোনো সাফল্য অনেক বেশি খুশি হয়। আমাকে ফোন করে বলে যে এটা করেছে, আমাদেরই তো মেয়ে। এই বিষয়টা অনেক বেশি দেখা যায় ওর ব্যাপারে।
অনেক এটার প্রাধান্যটা অনেক বেশি। আপনি একটু আপনার পরিবার সম্পর্কে ধারণা দেবেন আমাদেরকে, মানে আপনার পরিবারের আমার সদস্য কারা, কে কি নিশ্চয়ই কে কি নিশ্চয়ই, কেন করছে? নয়। আমার হাজব্যান্ড তো ইঞ্জিনিয়ার, ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার। উনি বিজনেস করেন। আমাদের কিছু ওনার কনস্ট্রাকশন বিজনেস আছে, ইন্ডেন্টিং আছে। আর নামগুলো যদি সবার বলেন। যে উনি একটা ইন্ডাস্ট্রি করেছেন, তো একটা সিটিজেন কেবল ইন্ডাস্ট্রি ওটা করেছেন। আরও কিছু ওনার মানে চিন্তায় আছে আর কি, কাজ করছে, আরও কিছু করার ইচ্ছা আছে, করছে। আর হচ্ছে ছেলেও আমার ইঞ্জিনিয়ার, একই ছেলে। সবার নামগুলো যদি আপনি সঙ্গে বলে দেন আর কি। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তৌফিক এলাহি। ছেলে কি সবার বড়? ছেলে সবার বড়। সে থাকে লন্ডনে থাকে। সে একটা এতে পড়ায়, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ায়। আর হচ্ছে তারপরে মেহের আফরোজ শাওন, আর্কিটেক্ট। প্রথমে আমি আর্কিটেক্টই বলবো, তারপরে আর পরিচয় তো জনগণ জানেই। আর তারপরে হচ্ছে মাহিন আফরোজ সিনজন, সেও গ্রাজুয়েশন করেছে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে। এখন বাবার সঙ্গে ব্যবসায় আছে, মানে বাবার সঙ্গে ব্যবসায় আছে মানে বাবার অফিসে যায় আর কি, দেখাশোনা করে একটু। আর সবচেয়ে ছোটোটার নাম হচ্ছে মান্নাক আফরোজ সেজুতি। সে সবচেয়ে ছোটো, আইইউবিতে পড়ে, মিডিয়া কমিউনিকেশনে। এই হলো আমার এক পুত্র 3 কন্যা। মায়ের সঙ্গে কেমন কাটে? মায়ের সাথে সময় যতটুকুন কাটে, খুব অল্প সময় কাটানো সম্ভব হয়। সেটা মায়ের কারণে না আপনার কারণে? সেটা সাংসারিক কারণেই। কারণ যখন নিজের সংসার যখন হয়, তখন আসলে কেউই মাকে বেশি সময় দিতে পারে না। দেখা যায় যে নিজের সন্তানকে সময় দেয়। এটা আমার মার ক্ষেত্রেও হয়, যে আমার মার যখন নিজের সন্তান হয়েছে, নিজের সংসার হয়েছে, আমরা 4 ভাই বোন, আমাদের পড়াশোনা, তখন কিন্তু আমার মাও তার মাকে অতটা সময় দিতে পারেননি। তো সেইভাবেই আমার যেটা হয় যে আমার দু ছেলের জন্য, বা আমার যা কাজ আছে, আমার অফিসিয়াল যা আর্কিটেকচারাল যা কাজ আছে, বা এছাড়া মিডিয়ার যা কাজ আছে, সব মিলিয়ে যেটুকুন সময় মাকে পাই বা মার সাথে কাটাতে পারি, সেটা খুবই এক্সক্লুসিভ টাইম। এবং সেটা খুব মানে আমরা একদম দুজন বিছানায় শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করি। তো যে কারণে আমার ছোট বোনরা বলে যে, আমার 2 বোন, ওদের এখনো বিয়ে হয়নি, ওরা তো যেহেতু আম্মুর সাথেই থাকে, আমি আমার বাসায় থাকি, ওরা বলে যে দিদি আসলে তো তুমি আর আমাকে চেনোই না। মানে আমি গেলে আম্মু তখন সব কিছু ফেলে, আমার অন্য বোনদেরকে ফেলে, তখন আমার সাথে গল্প করতেই বেশি পছন্দ করে। আমিও সারাদিনের গল্প জমিয়ে রাখি, যে রাতের বেলা শুয়ে শুয়ে একটু ফোনে কথা বলবো। মেয়েদের তো সাধারণত বাবার সঙ্গে সম্পর্কটা বেশি মধুর হয়, তো এক্ষেত্রে কি মায়ের সঙ্গে বেশি? মানে আপনার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে আসলে আমার মার সাথে অনেক বেশি মধুর সম্পর্ক। বাবা আমাকে অনেক আদর করেন। আমার বাবা আমাকে নিয়ে, আমার বাবার অনেক ইন্টারেস্টিং সব গল্প আছে, আমি জন্মের পর কি হয়েছিল, এগুলো প্রায় বলেন আমার বাবা সবাইকে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি আমার যে কোনো আনন্দ, দুঃখ, অ্যাচিভমেন্ট, কষ্ট বা ভুল, সব কিছু আমি শেয়ার করি সবার আগে আমার মার সাথে। আমি নিজেকে অনেক বেশি অ্যাটাচড মনে করি আমার মার সাথে। মায়ের সঙ্গে যুদ্ধ বাধে? প্রচুর প্রচুর। যেমন আজকে আসতে আসতেও গাড়িতে একটু ছোটোখাটো, ঠিক যুদ্ধ বলবো না, দেখা গেল যে আমার কোনো কিছু পছন্দ না হলে আম্মু বুঝিয়ে বলে, আর আম্মুর কোনো কিছু পছন্দ না হলে আমি আর বোঝানো না, আমি রাগ করেই বলে ফেলি। মতানৈক্য হয়, মতানৈক্য যখন হয় তখন এটা ঠিক যুদ্ধ বলা চলে না, মতানৈক্য ঠিক তখন যুদ্ধ বলা চলে না। সম্পর্কটা যেহেতু বন্ধুত্বপূর্ণ, সে কারণে আমি যুদ্ধ শব্দটা ব্যবহার করি। সেহেতু মতানৈক্যটা, ওটার জোরটা খুব থাকে। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান, কেউ ছাড় দিতে চায় না যে না তুমি এটা ঠিক বলোনি, না তুমি এটা ঠিক। যেমন একটা খুব সিম্পল একটা গল্প বলি, তাহলে বোঝা যাবে যে আসলে যুদ্ধটা কোথায় হয়। যেমন রাতে মার বাড়িতে একসাথে খেতে বসেছি, তো আমার একটা জিনিস খেতে ভালো লাগছে, আমি ওটাই নিচ্ছি। আরও যে 5টা পদ আছে টেবিলে, আমি হয়তো ওগুলো ধরেও দেখছি না। আম্মু বারবার আমাকে বলবে ওটা খেয়ে দেখো, ওটা খেয়ে দেখো। আমি বলি যে না, আমার এটা ভালো লাগছে, আমি এটাই খাবো। এখন আম্মু হয়তো বা চাচ্ছে যে এটাও তো আমিই রান্না করেছি, খেয়ে দেখো। আমি তখন একটু বলি যে না, আমি এটাই খাবো, আমি অন্য কোনোটা খাবো না। তো আম্মু তখন আমাকে জোর করে আর অন্যটা খাইয়ে দেখাবেই যে কেমন হয়েছে। এই ছোটখাটো মতানৈক্য, এগুলো নিয়ে আমরা ফান করি। আপনি নিজে গান করেন, শাওন তো
বহুমাত্রিক কাজের সঙ্গে যুক্ত, অন্য ছেলেমেয়েরা কি তাদের এই ধরনের মানে শোবিজের প্রতি বা? আমি গান এখন করি না, আমি একসময় গান করতাম, এখন করি বললে আসলে এটা সেই অর্থ না হলেও স্পর্ধার কথা আগে করতেন। হ্যাঁ, স্পর্ধার কথা হবে। আমাদের কারণ গান বাজনা নিয়ে অনুষ্ঠানেও গান করেছেন হ্যাঁ, আপনি। তা করেছি, কিন্তু সেটা আসলে সেরকম করে যে গান বলা চলে তা আমি বলবো না, উদ্ধত্ত হয়ে যাবে। তো আগে একসময় করতাম, একসময় গান মানে শাওন হয়ে ওঠার পেছনে পরিবারের ভূমিকা কতখানি আপনার কাছে মনে হয়, নাকি সে এটা একটা এটা শাওন বললেই ভালো হয়, ঐশ্বরিক মানে যেহেতু হ্যাঁ, ছোটবেলা থেকে তা তো বটেই, ওর মধ্যে মেধা না থাকলে তো কাউকে পিটিও বের করা যাবে না, ওর মধ্যে সেই মেধা তো ছিল, এবং সেটা আমি লক্ষ্য করেছিলাম বলে তাকে আমি ঠিক ছেড়েছি। বহুমাত্রিক বিষয়টাও আমার অভাব এসছে, এই জিনিসটা তো পারছি, দিলাম ওদিকে ঠেলে, না তো সে তো একসঙ্গে এটাও পারছি, দিলাম। যেমন গানটা শুরুতে, যেহেতু গানের ব্যাপারটা আমার একদম পুরো আমার হাতের মধ্যে, আমি যেহেতু গান বাজনা করেছি, আমার হাতের মধ্যে শুরু করলাম না, ঠিক আছে, অ আ ক খ আমি শুরু করলাম, হারমোনিয়ামটা ঘরে আছে, অ আ ক খ আমি শুরু করলাম, তারপরে না হয় বৃহৎ পরিসরে যাবে। আর নাচেরটা দেখলাম ওর মধ্যে, দেখলাম ওর ওটুকুন ছোট বয়সে, একদম ছোট বয়সে ওর মধ্যে আমি নাচের সেই রিদম দেখা বা নাচের প্রতি আগ্রহ দেখা, এক্সপ্রেশন দেখা। সে একটা নাচের প্রোগ্রাম হতো রুমঝুম বলে, লায়লা হাসানের, সেই রুমঝুম দেখে একেবারে ট্রু কপি, সে যে স্টুডেন্টদেরকে ফলো করতো তা না, লায়লা হাসানকে ফলো করতো এক্সপ্রেশন থেকে। তো ওইটুকুন আমি খেয়াল করে দেখলাম যে না, ওটাও ভালো করছে। তারপরে একটা অডিশন হলো টেলিভিশনে, তখন কিন্তু ও এসো গান শিখি করে, সেটাও অডিশনের মাধ্যমে ঢুকেছে, ফেরদৌসী রহমানের। তো ওটা খালামনির প্রোগ্রাম করে, ওখানে আসতে শুনলাম কি পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম হবে, বিশেষ প্রোগ্রাম, অডিশন নিচ্ছে, কিসের, নাচের। আমি বললাম ভালোই তো নাচে, দেখি না একটু, দিলাম ঢোকায়, এবং পাশ করে সুন্দর বেরিয়ে আসলো। পাশ করে শুধু বেরিয়ে আসলো না, সেই প্রোগ্রামটার বিশেষ 7 জনকে নেওয়া হলো, এবং ওকে নেওয়া হলো সেন্টার 8 জন, সবচেয়ে ছোট 7 জন একই বয়সের সমান, আর ও একলা, ওর 1 মিনিট, পুরা 5 মিনিটের মধ্যে, 5 মিনিট না, নাচটা বোধহয় 4.5 মিনিটের ছিল বা 3.5 মিনিট, 4 মিনিটের ছিল, 1 মিনিট ওর জন্য বরাদ্দ থাকলো। তো ওভাবে করে না এসে গেছে, তো যখনই আমি দেখলাম যে না এটা এসে গেছে, তারপর সেই টিচারের কাছে দিয়ে দিলাম। করতে করতে একসময় না, ওকে তো প্রতিযোগিতায় দিতে চাই, তুমি কি বলো, দাও, তোমার স্টুডেন্ট তুমি দাও। আচ্ছা, দিতে যেয়ে দেখা গেল ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হয়ে গেছে, এখন তো এটা নড়ে চড়ে বসতে হয়, থার্ড রাউন্ডে চলে গেল, ওইভাবে আর কি, শুরুটা ওভাবে ছিল। আপনার কাছে কি মনে হয় কতটা নিজের, কতটা মায়ের বা পরিবারের, কতটা আমার কাছে মনে হয় যে জীবনে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ আছে, সব বাচ্চাদেরই ছোটবেলায় নাচ গানের প্রতি একটা আগ্রহ থাকে। আমি মনে করি যে সব মেয়েদেরই টেলিভিশন দেখে একটু মার ওড়নাটা দিয়ে শাড়ির মতো করে পরে একটু নাচার চেষ্টা করেনি, এরকম বোধহয় মেয়ে খুব কমই পাওয়া যাবে, একটু নাচের চেষ্টা করেনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যখন, একদম ছোটবেলার কথা বলছি, যে আমি যখন যেটাতেই আগ্রহ দেখিয়েছি, আমার মা, বিশেষ করে মা এবং পরিবারের সবাই আমাকে কখনো সেটাতে বাধা দেয়নি, বরং সেটাতে আরও আগ্রহ জুগিয়েছে, এবং কিভাবে সেটা আরেকটু এগিয়ে নেওয়া যায়। আমি নিজে নিজে রুমঝুম দেখে একটু নাচলাম, তারপর সেটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য একটা ভালো টিচারের কাছে নিয়ে যাওয়া, বা হয়তো বা এসো গান শিখিতে একটু গান গাইলাম, হয়তো খালামণি আমাকে পরীক্ষা নিতেন এসো গান শিখিতে, যে একা একটু গান শোনানো, সেখানে একটু প্রশংসা করেছে, এই প্রশংসা শুনে আমার বাবা মা খুশি হয়ে হয়তো বা আরেকটি গানের টিচার, আমার মা কিন্তু নিজের টিচার, নিজে গান শেখা বাদ দিয়ে নিজের টিচারকে আমাকে দিয়ে দিলেন গান শেখানোর জন্য। আমার মা ইয়াকুব আলী খানের কাছে শিখতেন, নিজে বাদ দিয়ে আমাকে দিয়ে দিলেন যে না, আমি শিখবো না, আমার মেয়ে শিখুক। এটা একটা খুব, মানে আমি মনে করি যে আমার একদম শুরুটা, বেসটা গড়ে ওঠার পিছনে এই ব্যাপারটা খুব বেশি ছিল। এবং আমার পিছনে সময় দিতে গিয়ে আমার মাঝে মধ্যে মনে হয়, এখনও মনে হয়, এবং আমি এটা বলি সব জায়গায়, আমার পিছনে সময় দিতে গিয়ে আমার কাছে মনে হয় আমার বাবা মা আমার ছোট 2 বোনের পিছনে তারা কিছুটা বঞ্চিত হয়েছে, কিছুটা সময় কম দিয়েছে। হয়তোবা ওরাও, আমার বোনরাও কিন্তু নাচ করতো, গান করতো, কিন্তু ওদেরটা আমাকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে ওদেরকে নিয়ে ব্যস্ততাটা আসলে সেই হিসেবে দেয়া হয়নি সময়টা। এখানে আমি একটু কথা বলবো, সেটা কি মনে হয় নাকি আপনার সাফল্যটা এত বেশি হয়েছে যে সেখানে আসলে ব্যাপারটা এখানেই যে ওরাও কিন্তু মেজো মেয়ে, ছোট মেয়ে, এরাও কিন্তু খুব ভালো নাটক করে, খুব ভালো অভিনয় করে, অভিনয় করেছে।
হুমায়ুন আহমেদেরই ধারাবাহিকে কিন্তু আমার মেজো মেয়েও করেছে, ছোট মেয়েও করেছে, এবং এছাড়াও কিন্তু করেছে। এবং আমার মেজো বোনও কিন্তু নতুন কুড়ির পুরস্কার নতুন প্রাপ্ত। কুড়ির পুরস্কার প্রাপ্ত কিন্তু মেজোটাও। কিন্তু ওর ওর ওই যে অনেক পাওয়ারের বাল্বের কাছে একটু তাও বেরিয়ে আসতো একটা সময় যে আমি মানে বট গাছের নিচে আসলে অন্য গাছ খুব একটা আমি দেখা ঠিক যায় না। সেটাও বলবো না, আমার কাছে সেটা মনে ঠিক না, হয়েছে যে আমি বলি যেটা কিছুটা হচ্ছে যে আমি আমি যেটা বলতে যেমন যাচ্ছিলাম শেষ করি ওটুকু। আমি বলতে চাচ্ছিলাম এটা, নাহলে আমি ভুলে যাব। ওদের দুজনেরও সেই ক্ষমতা দক্ষতাটা ছিল, এবং ওদের প্রতি কেয়ার নেওয়া হয়নি এটাও ঠিক না, নেওয়া হচ্ছিল, কিন্তু সার্টেন টাইমে ওদের মধ্য থেকে একটা নেগেটিভ আসলো। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে নেগেটিভ আমি আসলো যেমন যে সবিজের জায়গাটা আমিও ভালো যেমন এনজয় করতাম, ওরা হচ্ছে যে একটু সেটা- সাধারণ জীবনের কোন- প্রতি কোন বেশি সময়টা না, আসলো? সবিজের জায়গাটা ভালো না। সবিজের মধ্যে অনেক অনেক রকমের কথাবার্তা হয়, অনেক রকমেরই হয়, এবং এটা একটা হলো একরকম কথা। দ্বিতীয় হলো এত ক্যামেরা কেন, শাহানাপুর জীবনটা তো অতিষ্ঠ হয়ে গেল। এটাই না, বলতে আমি- চাচ্ছিলাম যে আমি- ওরা একটা আমার ছোট দু বোন সাধারণ মানুষের জীবন যাপন করা যাচ্ছে না। তাদের বড় বোন যেহেতু অভিনয় করছে, গান করছে, নাচ করছে, কোথাও গেলে একটা ভিড় হচ্ছে, এই জিনিসটা ওরা একটা সময় অপছন্দ করা শুরু করলো। আমাদের বোনকে যে আমরা পাচ্ছি আমরা না। আমরা আমাদের বোনকে পাচ্ছি না, ও এখন মানে অনেক বেশি দর্শকের হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর কিছুটা হচ্ছে যে পার্সোনাল লাইফ বলে কোনো লাইফ থাকছে না। হয়তোবা তিন বোনে মিলে একটু কোথাও বেড়াতে যেতে চাচ্ছি, একটু কোথাও সবার দৃষ্টি, হ্যাঁ একটা কোথাও খেতে বসতে চাচ্ছি, কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ওই জিনিসটা থেকে একটা নিজেদেরকে একটা গুটিয়ে নেওয়ার একটা ব্যাপার ওদের মধ্যে আসলো, যে না আমরা আমাদের লাইফে এরকম চাই না। এই একটা ব্যাপারের কারণে আসলে ওরাও একটু গুটিয়ে নিয়েছে নিজেদেরকে। আপনার তো অনেক 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 রকমের কাজের সঙ্গে আপনি যুক্ত। আপনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, আপনি স্থপতি, আপনি গান করেন, ছবি আঁকেন, নাচ করেন। না ঠিক ছবি আঁকি না আসলে, মানে আমি কিছু স্থাপত্যকলার কারণে হ্যাঁ, স্থপতি কিছু- হিসেবে কিছু আমাদের ওই বিল্ডিং এর ছবি আঁকতে হয়, বিল্ডিং এর ড্রয়িং করতে হয়। বাট আপনি চমৎকার কথাও বলেন, মানে কথা যে চমৎকার বলেন সেই ফিডব্যাকটা আমি পেয়েছি দর্শকদের কাছ থেকে। আপনার একটা ইন্টারভিউ আমি করেছিলাম, এবং নানা ধরনের জটিল বিষয়াদি নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং আপনি কথা বলেছিলেন, আপনি অনেককে আমার মনে হয় যে কনভিন্সও করতে পেরেছেন কথা বলে। তো এই কথা বলাটা আপনি এত সুন্দর করে রপ্ত করলেন কিভাবে? এটা মানে এটা সাধারণত অভিনেত্রীরা যখন কথা বলেন তখন আমরা বলি এটা কি তিনি অভিনয় করছেন কিনা, বা ওই যে রাজনীতিবিদরা যখন বলেন যে তিনি নেতা না অভিনেতা, এই ধরনের নানা প্রশ্ন আমরা তুলি। আপনার কাছ থেকে আপনারটা একটু শুনি আমি দীর্ঘ 8 বছর একজন চমৎকার কথা বলেন এমন একজন মানুষের সঙ্গে আমি আমার জীবনযাপন করেছি, এবং যারা হুমায়ুন আহমেদের মুখ থেকে আধা ঘন্টার কথা শুনেছেন তারা সবাই জানেন যে উনি কত চমৎকার করে কথা বলতে পারতেন। তো আমার মনে হয় যে কিছুটা তো অবশ্যই পারিবারিক কিছুটা ব্যাকগ্রাউন্ড তো আছে। আমার মাও সুন্দর করে কথা বলেন, আমার বাবাও সুন্দর করে কথা বলেন, আমার বাবাও রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু আমার কথাগুলো আসলে ঠিক রাজনৈতিক পরিবারের ব্যাকগ্রাউন্ডের কথাবার্তার চেয়ে অনেকটা বেশি আমি ইন্সপায়ার্ড হয়েছি আসলে হুমায়ুন আহমেদের কথা থেকে। এবং আমি মনে করি যে আমি যদি এতটুকুন শিখতে পারি ওনার কথা বলার ভঙ্গিটা, সেটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। তা আমি জানি না, মানে আপনার কাছে শুনে আমার আসলেই ভালো লাগছে যে সুন্দর করে কথা বলতে পারি। আমার মনে হয় যে আসলে যাদের থাকে সব দিক থেকেই থাকে বোধহয়, আমার মনে হয় আর কি। এবং সেটা কথা তো অনেকের পাশে অনেকে থাকে, কিন্তু ধরতে পারাটা, অবজারভেশন যাদের ভালো, যাদের ধরতে পারাটা ভালো, যে না অমুক সুন্দর করে কথা বলে আমিও অমন করে বলি না কেন, এই ইচ্ছাটা, এটা হয়েছে পরিবেশ থেকে, সমাজ থেকে। আমরা যত মিশবো বেশি, যত ভালো লোকরা আসবেন, ভালো লোকের কথা শোনা হয়, ভালো মানে যারা মজা করে কথা বলতে পারেন, যারা সুন্দর করে রসবোধ যাদের আছে, তাদের সঙ্গে যারা মানে শুনবো তত আমার ভিতর থেকে অটোমেটিক্যালি এটা বেরিয়ে আসবে। সেটা মা বাবার ঘর থেকে, ছোট বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারা খুব সুন্দর কথা বলে, পাকা কথা বলছি না আমি, বাচ্চারা পাকা কথা বলতে কিন্তু খুব পছন্দ করে, বড়দের কথা শুনে শুনে পছন্দ করে না, ওই যে হয়ে যায় আর কি। তা অনেক বাচ্চা কিন্তু দেখেন অনেক গুছিয়ে কথা বলে। তো সেভাবেই ওই আশপাশ থেকে সব কিছু। আর আরেকটা কথা ও যেটা বলেছে সেটা তো বটেই, হুমায়ুন আহমেদ খুব মজার মানুষ ছিলেন, ফানি মানুষ ছিলেন সেভাবে। তো ওই মজার অংশগুলো ওখান থেকে এসছে আর কি, চট করে ধরা জিনিসগুলো হয়তো বা ওখান থেকে। হুমায়ুন আহমেদের একটা বিষয় আমি সরি একটু ইন্টারাপ্ট করব, সেটা আপনি যে তৃতীয় মাত্রার একটি ইন্টারভিউয়ের কথা বললেন, ওই প্রসঙ্গে বলতে গিয়ে আসলে কথার একটা প্রসঙ্গ আমি আনবো।
সেটা হচ্ছে যে কথা সুন্দর করে বলা এক জিনিস, আর আমার মতামতটা দিচ্ছি। আর তৃতীয় মাত্রার মতো একটা জিল্লুর রহমানকে ফেস করা আরেক জিনিস। তো ওই ক্ষেত্রে যদি আপনি বলেন যে ওখানে সুন্দর করে কথা হয়েছিল, ওখানে আমি আসলে সুন্দর করে কথা বলিনি, ওখানে আমি শুধুমাত্র সত্য কথা বলেছি। তো সত্য কথার মধ্যে একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, আমি মনে করি যে আমি আমার কথা যদি এতটুকুন সুন্দর শোনায়, তার পিছনে হুমায়ুন আহমেদের একটা খুব বড় কৃতিত্ব আছে। এবং একজন ভালো মানুষের সঙ্গে থাকলে তার কিছুটা ভালো গুণ কিন্তু আসলে ঢুকে যায়। সেই একটা ভালো গুণ আমার ওনার কাছ থেকে ঢুকেছে, সেটা হচ্ছে সত্যবাদিতা। সত্য কথা সবসময় সুন্দর শোনায়। এই যুক্তিটা আপনি সুন্দর করে দাঁড় করালেন। আমাকে বলতেই হচ্ছে যে এই যে হুমায়ুন আহমেদের প্রসঙ্গটা উঠলো, নামটা আপনারাই তুললেন, এবং শাওনের জীবনে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তার জীবনের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার পরিবারে হুমায়ুন আহমেদ, আমার পরিবারে হুমায়ুন আহমেদ আমরা কখনো আপনার কাছে শুনিনি, কথাটা শোনা হয়নি। এটি আপনার কন্যার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, সবচাইতে আনন্দদায়ক সময় কাটিয়েছেন তিনি বলেছেন। তার জীবনের ওই সময় ওই স্মৃতিটাই দিয়ে তিনি সারা জীবন পার করতে পারবেন, এটি যেমন সত্য। এর পাশাপাশি এই নামটি আপনার পরিবারে, আমি জানি না, হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে একটি ছড়ের মতো। সো পূর্বাপর সব মিলিয়ে হুমায়ুন আহমেদের বইপত্র আমাদের ঘরে সবসময় থাকতো। এবং আমি বেশিরভাগ, আমি যেমন পড়তাম, আমার ছেলে খুব ভক্ত ছিল, ওর বড় ভাই, তার কালেকশন খুব বেশি ছিল, হুমায়ুন আহমেদের কালেকশন বেশি ছিল, এবং তারই একটা প্রচণ্ড আগ্রহ ছিল। শাওন যখন ক্লাস 6-এ পড়ে, তখন হুমায়ুন আহমেদের একটা ডকুমেন্টারি করে নতুন কুড়ির একটা মেয়ে। হুমায়ুন আহমেদ চাইলেন যে নওয়াজ আলী খান সাহেবের কাছে, যে একজন ভালো, খুব চরিত্রটা খুব জটিল, তো সুতরাং একটা ভালো বাচ্চা মেয়ে দরকার অভিনয়ের জন্য। তখন আলাউদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক, মানে প্রডিউসার, উনি বললেন কোনো নতুন কুড়ি লাগবে না, আমি একটা মেয়ে দিচ্ছি, তাকে দেখবেন কেমন অভিনয় কাকে বলে। এই বিষয়টা ছিলই। তখন যথারীতি আমার কাছে ফোন আসলো, আমি গেলাম, আমাকে বলা হলো যে একটা ফ্রক পরিয়ে নিয়ে চলে আসেন। ব্যাস আমি তাই করলাম, ফ্রক পরিয়ে নিয়ে চলে গেলাম। ওখানে রীতিমতো ভালো দেখলাম, ভালো অডিশন, নওয়াজ আলী খান সাহেবের রুমে হুমায়ুন আহমেদ বসে আছে। আমি তাকে ভালো করে চিনিও না তখন। আচ্ছা, এটা হুমায়ুন আহমেদ, ছোটোখাটো লোকটা হুমায়ুন আহমেদ, আচ্ছা ঠিক আছে। তো অডিশন হলো, বললো ওই সিগারেটটা টানতে টানতে দেখার দৃষ্টিটা অনেক বেশি গভীর ছিল আর কি। প্রত্যেকটা ডায়লগ থ্রোয়িং থেকে শুরু করে চনা ছনা, কোনটা চরচর শব্দ বেরোচ্ছে, কোনটা সফট বেরোচ্ছে। তো আমিও তাকে, সে যেমন দেখলো আমিও ওটা দেখা, এত বড় একজন আমি দেখলাম আর কি। তো প্রথম বললো যে ইয়েতে যেতে হবে, ময়মনসিংহ যেতে হবে, ময়মনসিংহ নতুন বাজার শুটিং হবে, এতদিন, বাস ঝট করে বলে দিল। আমি আবার একটু ইয়ে করলাম যে ময়মনসিংহ 10 দিন থাকতে হবে। তখন আমার কাছে বিষয়টা খুবই মানে অন্যরকম, অদ্ভুত ধরনের। 10 দিন থাকার বাইরে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, কি শুটিং করতে হলে, যেমন শুটিং, আউটডোর শুটিংটা একটা কমন ব্যাপার। তখন বিটিভি প্রোডাকশন ছাড়া তখন প্যাকেজ নাটকের যুগ ছিল না, তো এতদিন আউটডোরটা একটা অবশ্যই তখন একটা অবাক করার মতো বিষয় ছিল। তো সেই অবাক করার বিষয় আমি তো মানে নাই বলে দিব। আমাকে চেপে চেপে প্রডিউসার বললে, কি বলেন আপনি, এত বড় একটা চান্স পেয়ে গেছেন, আপনি নো বলবেন? আমি বললাম, আরে মার যা, এটা কি এমন চান্স হয়ে গেল যে এটাকে নো বলা যাবে না। না না না, বাসায় গিয়ে বললাম, বাসায় তার চাইতে অনেক বেশি মহারাগ, 10 দিনের প্রোগ্রাম নিয়ে আসছো তুমি। আচ্ছা, এনে হাও, সেই কাজটা করলাম। কাজ করতে যে ভদ্রলোকের কাজ আমার পছন্দ হলো। আপনি গিয়েছিলেন সঙ্গে? হ্যাঁ, আমার পুরো পরিবার, কেমন ছিল, বাবা মা ভাই বোন সব। তো আমার ওই ছেলে, তো সে সেখানে বসে হুমায়ুন আহমেদের বই পড়ে, এত ভক্ত। তারপরে বললো যে না, হুমায়ুন আহমেদের কাজ করা উচিত। আমার ছেলেই খুব ভক্ত, আমরা যেমন ইয়ে কি। তো সেভাবে কাজ করতে করতে ওকে হুমায়ুন আহমেদের পরিবারের, হুমায়ুন আহমেদের সবারই খুব ভালো ট্যালেন্টেড একজন অভিনেত্রী হিসাবে যখনই যে কোনো কাজ লাগছে ও আসছে, এভাবে আসছে আর কি, আস্তে আস্তে। তারপর তো ও একটু বড় হলে কাজ করলো। আমি বললাম ফিল্মে চাপ দেওয়ার কথা, কি ফিল্মে উনি চাইলেন। আমি বললাম না, আমরা কখনো ফিল্ম করিনি, ফিল্মে দিব না মেয়েকে, ফিল্মে কাজ করতে দিব না। আমি একটু ইন্টারাপ্ট করি, একটু মানে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে আসলে, আর প্রসঙ্গের বাইরেও চলে যাচ্ছে। তুমি একদম পুরো হিস্ট্রিটা, হ্যাঁ পুরো কাহিনী পরিক্রমায় চলে গেছে। আমার মনে হয় একটু গুছিয়ে বলতে হবে তো।
যে আমাদের পরিবারে ঝড়ের মতো কিনা। একসময় তো অবশ্যই ঝড়ের মতো হয়ে গেছে, সেটা তো হ্যাঁ তুমি বলতে চাইলে বলো, মাঝখানে তুমি যেটা বলতে চাচ্ছ। মানে আমার মনে হচ্ছে যে একটু লেংদি হয়ে যাচ্ছে। না, 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 আপনি আপনি একটু শর্ট করে একটু short বলেন, করে। তাহলে তো আমরা সেই শুনতে চাই। সেখানে দেওয়া হলো। তারপরে তো এটাকে ঝড়ই বলা চলে। এটা তো ঝড়, স্বাভাবিকভাবে কোনো মা বাবাই এটা আশা করতে পারে না, এরকম একটা অসম বয়সের একটা সম্পর্ককে যত কিছুই হোক না কেন এটা মেনে নেওয়া তো কোনো রকমে যায় না, মেনে নেওয়া যায় নাই, মেনে নেই বেশ অনেক দিন ধরে। এটা অনেক ভিতরের বিষয়গুলো ছিল, অনেক জটিলতা ছিল। তারপরে অনেক চেষ্টাও করা হয়েছে ওই পক্ষ থেকে, হুমায়ুন আহমেদের মতন একজন অনেক বুদ্ধিমান মানুষ এবং 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 আমি বলবো ম্যাজিক করার চেষ্টা, বিভিন্ন রকম ম্যাজিক করার চেষ্টা, ম্যাজিক করে তো উনি উনি ওনার ম্যাজিক দিয়ে কনভিন্স করলেন বা করতে চাইলেন। মানে একটা সময় যে কার কাছ থেকে প্রথম, মানে হুমায়ুন আহমেদ কনভিন্স করলেন না শাওন কনভিন্স করলেন, বা সাউন্ড তো চেষ্টা এটা বা প্রথম কার কাছ থেকে কাকে কনভিন্স করার কথা বলছেন? আমি একটু মিস করছি আম্মুকে, ওনাদের পরিবারকে। এখানে আমি মানে যে কনভিন্সিং এর বিষয়টা যেহেতু আমাদের তরফ থেকে গিয়েছে, আমি একটু বলি। এখানে 2004 সালের ডিসেম্বরের পর আমি অনেক চেষ্টা করেও আমার মার সাথে যোগাযোগ করতে পারিনি। এর মধ্যে আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। আমি বাসায় ফোন করেও আমার মার শারীরিক অবস্থা জানতে পারিনি, কেউ আমাকে বলেনি। আমার মা দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন, স্টেন্টিং হয়েছে, এবং আমাকে কেউ কোনো খবর দেয়নি। আমি নেওয়ার মানে চেষ্টা 2004 যখন আমি যখন বিয়ে বিয়ে হয়ে যাওয়ার করলাম, পর। জি, বিয়ে হয়ে যাওয়ার পর, তারপর বিভিন্নভাবে হুমায়ুন আহমেদ আমাকে বললেন যে আমাদের উচিত তো বিয়ের আগে তো পরিবারের সঙ্গে এটি নিয়ে কথাবার্তা হয়েছে নাকি? ব্যাপারটা আসলে এতটাই একটা, মানে কি বলবো, একটা কঠিন জটিল একটা বিষয়। এটাতে ভাবারও কোনো কারণ নেই, মানে পরিবারের সাথে যোগাযোগের কথা যদি বলেন, হ্যাঁ, আমার বিয়ের আগে আগে হুমায়ুন আহমেদ সাহেব আমার মাকে একটা চিঠি লিখেছিলেন, 3 পাতার একটি চিঠি। আমার মা যদি কখনো এই চিঠি প্রকাশ করেন, তখন এটা পাঠক দর্শক জানতে পারবে ওনার নিজের অবস্থানটা জানিয়ে। যেহেতু আমার মা তখন খুবই পুরো বিষয়টাতে ঝড়ের আবির্ভাবে আমার মা তখন একদম বিধ্বস্ত। যখন আমার মা বিধ্বস্ত, যখন আমার মা ক্লান্ত, এবং যখন আমার মা, আপনি প্রথম কার কাছ থেকে শুনেছেন? বাইরে থেকে, তৃতীয় কারো কাছ থেকে না? না, তৃতীয় কারো কাছ না তৃতীয় কারোর কাছ থেকে না। একটা জিনিস তো অনুমান করে বাতাসটা কেমন যাচ্ছে, কেমন জানি লোকজনের মধ্যে কেমন, তার মধ্যে আমি বুঝতে পারছি না কেন, আমি তো সবচেয়ে কাছের মানুষ। জি জি। বাতির নিচে অন্ধকার থাকবে কেন? আমি সেটা খুঁজে বেড়াচ্ছি। জি, আপনি বলছিলেন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আমার মা যখন মানসিকভাবে প্রচন্ড একটা বিধ্বস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন, আমরা যেই হুমায়ুন আহমেদকে চিনি, জনসাধারণ মানুষ যেই হুমায়ুন আহমেদকে চিনেন, সেই হুমায়ুন আহমেদ কিন্তু কারো জীবনে ঝড় এনে ঝড়ের মধ্যে ফেলে রাখার মানুষ না। উনি ওনার অবস্থানটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন আমার মার কাছে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ কথা বলে সেটা করার চেষ্টা করেননি, হয়তোবা একটা অস্বস্তি ছিল এরকম একটা কথা আমার মাকে বলা। অবশ্যই ওনার জায়গা থেকে একটা অস্বস্তিকর বিষয়। যেহেতু উনি লেখক, উনি ওনার চমৎকার ভাষায় উনি 3টা পাতার মধ্যে লিখে 3 পৃষ্ঠার একটা লেখা উনি আমার মাকে দিয়েছিলেন ওনার অবস্থান বোঝানোর জন্য। সেটাতে অবশ্যই আমার মার মন গলার কোনো কারণ নেই, কোনো মারই মন হয়তোবা গলবে না। আমার মার মন সেটাতে গলেনি। এটা বিয়ের আগের কথা বলছি। তারপরে যদি বিয়ের 2004 এর পরে বলছিলেন আপনি। তারপরে 2004 এর পর যেটা হয়েছে যে হুমায়ুন আহমেদ অনেকবার চেষ্টা করেছেন আম্মুর সাথে যোগাযোগ করার। আমরা বেশ কয়েকবার আমার মার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, আমি আমার বোনদের মাধ্যমে চেষ্টা করেছি। আমার বোনরাও আমাকে সম্পূর্ণ ত্যাগ করলো। আমার বাড়িতে হুমায়ুন আহমেদের ভক্ত হিসেবে যেসব বইগুলো ছিল এগুলো সব ফেলে দেওয়া হলো। আপনার হুমায়ুন ভক্ত ভাই? না, ভাই, আমার ভাই তখন বাইরে দেশে। ভাই কিন্তু খুব সাউন্ড, সে এসব কোনো পাগলামি করেনি। আমার বোনরা আমার বাসায় বাড়িতে যত বই ছিল সব নামালো আর সব ছিললো আর পোড়ালো এবং পুড়িয়ে দিল সব বই। খুবই খারাপ অবস্থা। আমার বাড়িতে আমার যা বিলঙ্গিংস ছিল ওগুলোও সব নষ্ট করে দেওয়া হলো। একদম সিনেম্যাটিক স্টাইল। ঠিক, আমি সিনেম্যাটিক বলবো না, জীবন কিন্তু সিনেম্যাটিক, এবং জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা সিনেম্যাটিক। হয়তো সেটা স্বাভাবিক ছিল। তো বেশ কয়েকবার যখন যোগাযোগের চেষ্টা করেও আমরা ব্যর্থ হলাম, তখন হুমায়ুন আহমেদ আমাকে একদিন বললেন
যোগাযোগ করে না, আমরা চলো বাসায় চলে যাই। তো আমরা হুমায়ুন আহমেদের যেই স্টাইলে উনি কারো বাসায় যান, উনি সুন্দর করে একটা ঝুড়িতে ফল সাজিয়ে, আমার মা তখন ধানমন্ডি গুলশান 2 নম্বরে বেইলি হাইটস নামে একটা অ্যাপার্টমেন্টে থাকতেন। আমরা ওখানে বাড়ির গেটে যখন গেলাম, নিচ থেকে যখন উপরে ফোন গেল, তখন দারোয়ান অনেক মাথা নিচু করে বলল যে উপর থেকে বলেছে আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। তো আমি নিশ্চিত ছিলাম যে আমার মা আমাকে ঢুকতে দেবে না। তা আমি তাড়াতাড়ি বলছিলাম চলো চলে যাই। তো হুমায়ুন সাহেব তারপরেও চেষ্টা করেছেন যে আরেকবার বলো যে আমরা দুজন এসেছি। আমার মা আমাকে তখন ঢুকতে দেন নাই। তো এরপরে আসলে বেশ 4 থেকে 6 মাস পার হওয়ার পর, আমি জানি না তোমার নানি আমার মা, আমি যতদূর জানি যে আমার নানির একটা কথাই, যেটা আমার নানি আমাকে বলেছেন, উনি 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 বেঁচে নেই, উনি মারা গেছেন উনি 2010 সালে। উনি আমাকে যে কথাটা বলেছেন, যে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নানু তুমি কিভাবে বাসাটাকে ম্যানেজ করলে। আমার নানুর ভাষ্য যেটা ছিল যে শাওনের সামনে অনেক দুঃসময় আসবে, অল্প কিছু সুসময় যেটুকুন সে পাচ্ছে, তার হাতে যেটুকুন সুসময় এখন আছে, এইটুকুন সুসময় তোমরা বাবা মা যদি তার উপর রাগ করে এইটুকুন আনন্দটুকুন যদি তাকে পেতে না দাও, তাহলে পরবর্তী সময়ে তার তো বাকি জীবনটা দুঃসময়েই কাটবে। এটা ওনার বয়স থেকে উনি যেটা চিন্তা করেছেন যে হ্যাঁ একটা সময় এরকম আসবে, হয়তো বা আজকের দিনের কথা চিন্তা করে উনি বলেছেন যে একটা সময় শাওনের সামনে আসবে যখন ওর প্রবল দুঃসময় থাকবে, তাহলে অল্প যেটুকুন সময় তার হাতে আছে ওইটুকুন তাকে আনন্দে থাকতে দাও। বাবা মার একটু অভিমান, বাবা মার এই রাগ দেখিয়ে মেয়েটার এই আনন্দময় সময়টুকু তোমরা নষ্ট করো না। হয়তো বা ওনার এই কথাটুকুতে আমার বাবা মা মানে মানসিকভাবে কিছুটা চেঞ্জ হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু উনি আমাকে এটা বলেছিলেন। ওই কথাই কাজ করেছিল। ওই কথা তো অবচেতন ভাবে, অবশ্য অবচেতন না সচেতন ভাবে খুবই শক্তিশালী কথা, শক্তিশালী কথা যে আমাকে বলেছিলেন যে ওর সামনেটা মনে করো পুরো অন্ধকার, তুমি দেখতে পাচ্ছ না, কিচ্ছু দেখতে পাচ্ছ না, তার ওর যে বর্তমানটা আছে এটাকে নষ্ট করার দায়িত্ব তোমাদের নাই। আর যেমন করে মুরব্বীরা বলেন যে জন্ম মৃত্যু বিবাহ তিনটা তো আল্লাহর হাতে, তুমি কি করতে পারো, তুমি কি করার আছে, কি করবা তুমি। আর তারপর এত বড় একটা লোক এভাবে করে নিজের থেকে তুমি কয়বার ফিরেছো, 2বার ফিরিয়ে দিয়েছো, তারপর 3র্ডবারও সেরকম করে যেবার আমরা ফিরিয়ে দিলাম। ইন্টারেস্টিং বিষয়, ফলের বুকেটা আমার বাসায় উপরে ওই বা নিয়ে আসছিল দারোয়ানটা, সেগুলি ওখানে পাকলো শুকালো, কেউ খেলো না। আমার ছেলে ছিল তখন, আমার ছেলে বলে কি কেউ কাকা না খাক, এই আল্লাহর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। ও সবাইকে নরমাল করার চেষ্টা করছিল, ফান করে নরমাল করার চেষ্টা করলো। সে বললো আল্লাহর জিনিসগুলো অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, এটা সব তো আল্লাহ দেয়, হুমায়ুন আহমেদের ভাষণ সব আল্লাহ পাঠায়, ওটা তো হুমায়ুন আহমেদ পাঠাতে আল্লাহ পাঠাচ্ছে, সুতরাং আমি একটু খেতে পারি। আমার ভাই আরেকটা কথা বলতেন, আরেকটা কথা বলেছিল, এই কথাটা বললে উইদাউট আমার ভাইয়ের পারমিশন ছাড়া কথাটা বলা উচিত কিনা। আমার ভাই সবসময় বলতেন যে সাহিত্যিক, কবি বা সৃষ্টিশীল মানুষরা যখন ওনারা সাধারণ মানুষরা যেই পথে হাঁটেন, আমার ভাই আমার মাকে বোঝাতে গিয়ে এই কথাটা বলেছেন, সাধারণ মানুষরা সবসময় যেই পথে হাঁটে সেই পথে সবসময় হাঁটেন না, ওনারা নিজেদের একটা পথ তৈরি করে নেন এবং ওনাদের সেই পথ তৈরি করার পিছনে ওনাদের নিশ্চয়ই একটা লজিক আছে। এই লজিকটা তুমি আমি বুঝবো না। সেটা হুমায়ুন আহমেদও আমাকে বলেছিলেন, আমি বলছি এটা কখনই হতে পারে না। বলে কেন হতে পারে না? আমরা না এটা কি করে হয় এরকম একটা ব্যাপার। বলে যে সমাজ ভেঙে দিতে পারে এরাই, বুঝেছো, এইসব লোকজন কিন্তু সমাজ ভেঙে দিতে পারে, নিয়ম ভেঙে দিতে পারে। সমাজ ভেঙে দেওয়ার কথা আসলে এই অর্থে বলেনি, সমাজের একটা ধরাবাঁধা যেটাকে নিয়ম আমরা বলি ওইটাই আর কি, সেই অর্থে হয়তো বা বলেছে, কিন্তু মানে আমার মূল বক্তব্যটা আসলে ওটাই ছিল যে সবাই আর সাধারণ মানুষরা যেভাবে চিন্তা করে, একজন সৃষ্টিশীল মানুষ তার চিন্তার ধরনটা আলাদা, তার চিন্তার ধরনটা আলাদা। এটা কিন্তু শুধু আমাদের দেশে না, আমরা কিন্তু সব জায়গার সৃষ্টিশীল মানুষদেরকে যদি চিন্তা করি, ওনারা কিন্তু 8-10 জন মানুষের মতো করে চিন্তা করেন না। এবং এই কথাটা আমাকে বলেছিল সে একসময় আশ্বস্ত করার জন্য, সুস্থ করার জন্য। আমি তখন আমার ছেলে কিন্তু তারপরে আমার নানির উপস্থিতিতেই প্রথম আসলে আমরা বাসায় ঢোকার সুযোগ পাই। এর মধ্যে তো অনেকটা সময় গেল এবং দুঃসময়ও বলা যেতে পারে গেল। তো এখন শাওন নাতিদের সঙ্গে কেমন কাটছে আপনার?
না, হুমায়ুন বেঁচে থাকতেও শেষের সময়টা কিন্তু ভালোই মধুর হয়ে গেছিল, এবং আমি আমি জানি না। আপনি অসুস্থ ছিলেন, বাইরে ছিলেন, দেখতেও হ্যাঁ, না, গিয়েছিলেন। সেটাই একটা সময় যে আমি যেটা বলতেছিলাম যে একটা ম্যাজিক কাজ করে, সেরকম বোধহয় সন্তানের জন্য হোক, হুমায়ুনের জন্য হোক, আমার নিজের সন্তানের জন্য হোক, আমার নিজের সন্তানের অত্যন্ত আপনজন বলে হোক, বা হুমায়ুনের নিজের, হুমায়ুন অবশ্যই এটা ঠিক বলবো না, হুমায়ুনের কার্যকলাপও এমন ছিল যে আমার কাছে যে তাদের অসম বয়স বা আমার বয়সের সঙ্গে হুমায়ুনের বয়সের খুব একটা পার্থক্য নেই, এটা কখনো মনে হয়নি আমার বরং আমার বড় ছেলের সন্তান তুল্যই কেন জানি মনে হতো, কেন জানি না, এটা মনে হতো। এটা সম্পূর্ণ হুমায়ুন আহমেদের ম্যাজিক। হুমায়ুন আহমেদের উপরে রাগ করে থাকা আমি মনে করি না কারো পক্ষে সম্ভব ছিল। কারণ হুমায়ুন আহমেদ যখন আমার বাসায় যেতেন তখন উনি একজন হুমায়ুন আহমেদ হিসেবে কখনো যাননি। উনি আমার মার সামনে যখন দাঁড়িয়েছেন কখনো একজন সাহিত্যিক হুমায়ুন আহমেদ হিসেবে দাঁড়াননি। সিগারেট খেত না আমার সামনে। উনি খুব আমার কাছে মনে হয়, আমি আমার মার সামনেই বলছি এবং আমি খুব গর্ব নিয়ে এটা বলি, আমার পরিচিত জনদেরকে বলেছি, হুমায়ুন আহমেদ আমার মার সামনে একজন মেয়ের জামাই যেভাবে যায়, উনি আমার মাকে পা ছুঁয়ে সালাম করতেন, আমার বাবাকে পা ছুঁয়ে সালাম করতেন, আমার মা বাবার সামনে উনি সিগারেট খেতেন না, এবং এইটুকুন সম্মান উনি সব সময় আমার এবং বাবা মাকে দিয়েছেন। এটা খুব হুমায়ুন আহমেদেরই ম্যাজিক। ভনিতা করে, এটা যে ভনিতা করে আছে না, ঠিক আছে আমাকে এখন এটা করতে হবে, আমি যেহেতু এই কাজটা করেছি, ওদের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি এটা করতে হবে, সেটা না, একেবারে মনে প্রাণে অন্তর থেকে সেই জিনিসটা করতেন, এবং সেজন্য আমার ব্লেসিংটা, হাতটা তার মাথায় কিন্তু যেত। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে গেছিল। সুতরাং তারপরে কখন যে সব কিছু, আপনি যে ঝড়ের কথা বললেন, কখন যে সব কিছু চলে গেল, আর ওই পিছনে ফিরে আর মনে করতে ইচ্ছে হতো না আর কি। আর এখন তো বাচ্চাদের নিয়েই তো আমার সবচেয়ে আনন্দের, এখন মনে হয় ওরা এসছে বললে আমার সবচেয়ে বেশি, মানে যদি কখনো একটু ডিপ্রেশন থাকে তখন শাওন বোঝে তো এটা, তো শাওন তখন বাচ্চা দুটাকে নিয়ে চলে আসে, যদি মনটা খারাপ, কোনো কারণে শরীরটা খারাপ, তখন শাওন এই কাজটা করে, এই ট্রিটমেন্টটা সে আমাকে দেয়। বাচ্চারা এখন কেমন? বড় ছেলে তো, ওর বয়স 6 বছর পার হলো, ছোটটার বয়স 3.5 বছর, প্রায় 3 হতে যাবে। মানে আপনি একটু আগে বলছিলেন না যে মাঝখানে একটা দুঃসময় গেল, আমি আপনার সাথে আসলে একমত না, দুঃসময় আমার যায়নি। দুঃসময় হয়তোবা যে বাচ্চাগুলোর বয়স বলছি, এই বাচ্চাগুলো যখন বাচ্চা না, যখন একদম পূর্ণবয়স্ক মানুষ হিসেবে যখন আমার সামনে দাঁড়াবে, তখন হয়তোবা আমি ভাবতে পারবো যে আমার দুঃসময় চলে গেছে। আমি দুঃসময় নিয়েই বাঁচতে চেষ্টা করছি, বাঁচতে শেখা শুরু করেছি, এবং আমি মনে করি আমার নানি যেই কথাটা বলেছিলেন, যে আমার সামনে যেই দুঃসময়ের কথা বলছিলেন, আমি কিন্তু এই দুঃসময়টাকে গ্রহণ করে নিয়েছি। এখান থেকে বেরোবার কোনো চেষ্টা আমার নেই, আমি চেষ্টা করব না। আমি এই দুঃসময়টাকে সঙ্গে নিয়ে আমি সামনের দিকে, আমার বাচ্চা দুটোকে বড় হওয়া পর্যন্ত আমি সামনের দিকে আগানোর চেষ্টা করব। আমার সন্তান দুটি যতখানি ভালো থাকা সম্ভব, খুব বেশি ভালো থাকা সম্ভব না, এটা আমি মনে করি সাধারণ একটু চিন্তা করলেই বোঝা যায় যে খুব ভালো থাকা কিন্তু আসলে সম্ভব না এই দুটি সন্তানের। যতখানি সম্ভব একটু ভালো থাকতে শিখছে। কাজ করছেন কেমন এখন আপনি? আমি এখন কি পরিকল্পনার সামনে? এখন আমি আসলে যেটাকে আমরা বলি যে একদম এক দৃষ্টিতে শুধু কাজেই তাকিয়ে আছি, আমি নাক মুখ গুজে কাজ করছি। আমি এই মুহূর্তে আমি স্থাপত্যকলার কাজগুলো করছি, আমি আর্কিটেকচারাল ডিজাইন করছি। আমি আমার 2 জন সহপাঠীর সঙ্গে আমি একটা ফার্ম দিয়েছি, ডটস হাউস অফ আর্কিটেক্টস নামে। তো সবচেয়ে বেশি আসলে সময় দিচ্ছি ওটাতেই। ওখান থেকে একটা রেস্টুরেন্টের ডিজাইন করছি এখন, আমাদের বাড়িধারে একটা রেস্টুরেন্টের কাজ চলছে, মানে আমাদের রেস্টুরেন্ট না, আমরা আমাদের ক্লায়েন্টের রেস্টুরেন্ট আমরা কাজ করছি। অ্যাপার্টমেন্টের প্রজেক্টের কিছু কাজ করছি, আরও কিছু কাজের কথা চলছে, সামনে হবে, ওটাতে সবচেয়ে বেশি সময় দিচ্ছি। পাশাপাশি আমার মার একটা পত্রিকা আছে, 71 এবং সাপ্তাহিক পত্রিকা, ওখানে সপ্তাহে একদিন কিছুটা সময় দিই। পাশাপাশি সম্পাদনার দায়িত্ব, প্রধান সম্পাদক হিসেবে আছি। পাশাপাশি আসলে হ্যাঁ, ঈদের উপলক্ষে 2টো নাটক করলাম, 2টো নাটকের ডিরেকশন দিলাম, আর সবচেয়ে বড় ব্যস্ততা আসলে এই 2 সন্তানকে নিয়ে। মানে রাজনীতি করবেন ভবিষ্যতে? সেলিব্রিটিরা তো অনেকেই করে, পৃথিবী জুড়েই করে। আমার এখনো মনে হয় যে করব না। এটা এখনো মনে হয়, কেন বললাম,
আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছি না যে আমি রাজনীতি অপছন্দ করি তাই করব না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কেন নয়, রাজনীতি কেন করবেন না, মানে আমি আমার কথা বলছি না, রাজনীতি করার মতো যদি কারো যোগ্যতা থাকে কেন করবেন না, কিন্তু আমার এখন পর্যন্ত রাজনীতি করার কোনো আগ্রহ ইচ্ছা কোনো কিছুই হয়নি বা হয় না। কিন্তু আমি রাজনীতিটাকে একটা ঠিক আমি সম্মানের চোখে দেখি। রাজনীতিবিদদেরকেও হ্যাঁ, আমি একটা লেভেল পর্যন্ত, আমি অনেক রাজনীতিবিদ আছেন যাদেরকে আমি মন থেকে সম্মান করি, অনেকেই আছেন আমি সম্মানের দৃষ্টিতে দেখি, এবং এই পেশাটাকেও আমি সম্মানের দৃষ্টিতে আপনি দেখি। চান উত্তরসূরি হিসেবে দেখতে রাজনীতিতে? না, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো দেখতে চাই, আমি তো দেখতে চাই। এখন সেটা হচ্ছে তার, সে এত বড় গণ্ডির মধ্যে পড়ে গেছে যে তার অনেকগুলো জায়গা, যেমন আছে একটাতে আমি একটাতে মাস্টার্স করে বসে আছি, একটাতে আমি গ্র্যাজুয়েশন নিয়ে বসে আছি, আর একটাতে আমি প্রাথমিক পাঠটা এখনও নেইনি। তো যেটাতে আমি অনেকখানি এগিয়ে আছি সেটা নিয়ে আঁকড়ে থাকা আমার জন্য সুযোগ হবে কি না বলা যায় না। আবার শেষ কথা বলেও কোনো কথা নেই কখনো। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করবে না, ওদের এটা আবার উপরে। এভাবে বললে দর্শকরা মনে করবে আমি বোধহয় সামনে রাজনীতিতে আসব। ব্যাপারটা এমন হয় যে ইঞ্জিনিয়ার বাবা সবসময় চান তার সন্তানরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বাবা চান, সেইভাবে আম্মুর চাওয়াটা খুব না, অস্বাভাবিক আমি বলেছি কিছু না। কেন নয়, আসতেও পারে, কিন্তু আমি আবার এটাও বলেছি শেষ বলে যে কিছু নেই, না, তো শেষ সেটাও বলে ঠিক কিছু আছে, নেই সেটাও রবীন্দ্রনাথও বলেছি। বলে গেছেন। হ্যাঁ, আবার এটাও বলেছি যে যেটাতে মাস্টার্স করে আছে একটা সাবজেক্ট আর্কিটেকচার তুমি পড়ে আছো, তুমি তোমার সবুজের সঙ্গে আছো, আমি এটাও ভেঙে বলেছি যে একটাতে মাস্টার্স করে আছে, একটাতে অনার্স করে আছে, তো সেগুলো ফেলে কি ওই নতুন প্রথম করে আবার নতুন করে অ, ক, খ অ আ শুরু ক খ করতে করবে কিনা, আমি সেটাও কিন্তু ভেঙে বলেছি। অত পরিষ্কার হয়েছিল কিনা তখন, এখন নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমরা অনুষ্ঠান শেষ করব, এবং এই অনুষ্ঠানে যারা আসেন ঈদের সময় তারা দর্শকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন যে যার মতো করে যে যেটি করতে পারেন, এবং যেহেতু আপনারা দুজনেই গান করতে পারেন, আমরা আপনার কাছ থেকে একটু প্রথমে শুনি, তারপর মার কাছ থেকে, বা গানের বাইরে যদি অন্য কিছু আপনি। মানে অনেকদিন ধরে আসলে অন স্ক্রিন বা অফ স্ক্রিন অনেকদিন ধরে আসলে গানটা অনেকদিন ধরেই গাওয়া হয় না, তবে গানটা আমি শুরু করার চেষ্টা করছি আবার, যেহেতু আমার সবচাইতে প্রিয় মানুষটির সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার যদি এতটুকুন গুণাবলী থাকে, এই গুণটি হুমায়ুন আহমেদের সবচাইতে প্রিয় ছিল, সেই জন্য আমি আসলে গানটাকে দূরে সরিয়ে রাখতে চাই না। তো গানটা আসলে এখনো শুরু করা হয়নি, তারপরেও আমি একটু মানে 2 লাইন বা 3 লাইন একটু গাওয়ার চেষ্টা করব। যে থাকে আখি পল্লবে তার সাথে কেন দেখা হবে, যে থাকে আখি পল্লবে তার সাথে কেন দেখা হবে, নয়নের জলে যার বাস, নয়নের জলে যার বাস, সে তো রবে নয়নে নয়নে তার সাথে কেন দেখা হবে, যে থাকে আখি পল্লবে তার সাথে কেন দেখা হবে। চমৎকার, আপনার পালা। আচ্ছা, ওর গান গাওয়ার পর ওরা আবার গান গাওয়া কি বানায় না হয়? না, শুনতে হবে তো। চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আমি তো গান গাই না এখন, সেটা তো দর্শকরা আমি বুঝবেন। ঘরে গুনগুন করি ফাহমিদা নবীর একটা গান, যদিও চটুল গান, আমার সঙ্গে যায় না, তারপরেও আর কি ভালো লাগে গান। জি। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প,
তারপর হাত ছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। অসংখ্য ধন্যবাদ মেহরাফুল শাওন এবং তুহরা আলী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা কথা বলছিলেন, আমরা আশা করব তাদের আগামী দিনগুলো কল্যাণময় হোক, সুখকর হোক। যে দুঃখ কষ্ট বেদনা এখানে আলোচনার মধ্যে এসে সেগুলো দূরীভূত হোক, এই প্রার্থনা আমাদের থাকবে। একই সঙ্গে যেহেতু তারা জনগণের জন্য কাজ করেন রাজনীতিক হিসেবে, শিল্পী হিসেবে, তারাও আমাদেরকে আমাদের সামনের দিনগুলোকে আরও মহিমান্বিত করুন, আরও সুন্দর করতে সহায়তা করুন, আমাদেরকে আনন্দ দেবার চেষ্টা করবেন, আরও বেশি করে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন, বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, এটি প্রত্যাশা। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।